বুলবুল ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল এর আগে, এবং আপনাদের সঙ্গে অনেক বোর্ড ডিরেক্টর বলেছেন যে আপনাকে অপছন্দ করার মতো লোক আসলে খুবই কম ওই বোর্ডে আর কি। গুটি কয়েকজন মানুষ যদি বাদ দিই তাহলে মোটামুটি সবাই আপনাকে পছন্দ করেন এবং মানে রেট করেন। পছন্দ এক জিনিস, হাই রেট করা একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে এই যে আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য যেহেতু আপনি ফাইন্যান্স এর টিমের চেয়ারম্যান ছিলেন, সেক্ষেত্রে আপনার দায়িত্বও সেই জিনিসটাকে নেগোশিয়েট করা স্বাভাবিক। সেক্ষেত্রে আপনার মতো একজন লোক হুট করে আপনার নাম ডাব নাজমুল ছড়িয়ে গেল, ডাব নিয়ে আপনি আলোচনা করলেন। ডাবে কিন্তু প্রচুর পরিমাণ সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ক্রিকেটারদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, যদি আমি ভুল না হই। তো এই গরমের ভিতরে ভালো কাজ করে, গরমের ভালো কাজ করে। ডাব কাণ্ড নিয়ে আপনি কি বলছেন, কিভাবে আসলে এই বিষয়টা ছড়ালো, কিভাবে জিনিসটা কিভাবে ছড়ালো আমি নিজেও জানি না। মানে কেউ একজন তো ছড়িয়ে দিয়েছে অবশ্যই, আমাকে যারা পছন্দ করে না তাদের কেউ একজন নিশ্চয়ই এটা ছড়িয়ে দিয়েছে। তো আমি যেহেতু ছড়াই নেই, আমি ওটা বলতে পারবো না। তবে ঘটনা যেটা আমি এর আগেও একবার বলেছি একটা ইন্টারভিউতে, যে এটা নিয়ে আমার সাথে তেমন কোনো কথাই হয়নি, ডাবের বিষয়ে আমার সাথে কোনো কথাই হয়নি। আমার রুটিন কাজের ভিতরে একদিন একটা বিল এসছে, বিল মানে কি একটা বাজেট অ্যাপ্রুভালের জন্য এসছে। সেখানে দেখলাম আমি ডাবের জন্য বাজেট দেওয়া আছে 5.5 লক্ষ টাকার মতো, 5.5 লক্ষ টাকা প্লাস মাইনাস কিছু একটা, এক্স্যাক্ট ফিগার আমার মনে নেই, 5 থেকে 5.5-এর ভিতরে কিছু একটা। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কয়টা খেলার জন্য, কয় ইয়ের জন্য? তার কারণ হচ্ছে যে দেখে তো টাকার অঙ্কটা বড় মনে হচ্ছে, কয়টা খেলার জন্য এবং কত দিনের জন্য। তো এখানে কোনো ডিটেল ব্রেকডাউনটা দেয়া নাই। তো ঠিক আছে, তোমরা এই ব্রেকডাউনটা নিয়ে আসো, কথা শেষ। এইটুকুই কনভারসেশন, এরপরে আমার সাথে আর কোনো কথা হয়নি। এরপরে হঠাৎ করে একদিন দেখলাম যে এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা হচ্ছে, ডাব কাণ্ড, আমি ডাব আটকায় দেই, আমি প্লেয়ারদের ডাবের ইয়ে নিয়েও আমি কথা বলি, ওদের আর কত কিছু আমি সহ্য করতে পারি না, প্লেয়ারদের উন্নতি, প্লেয়াররা এটা সেটা, কত দুনিয়ার কথাবার্তা হচ্ছে। তো ভালো কথা, সেটা ওরা বলছে, এটা আমি আবার পরবর্তীতে ক্ল্যারিফাই করলাম। বিভিন্ন 1-2টা টক শোতে আমি এটা নিয়ে কথা বলেছি যে আমি তো আসলে মানে এটা নিয়ে কথাও বলি নাই, ওটা নিয়ে কিছু করি নাই, ওটা ওরাই তৈরি করেছে, ওরাই এটা প্রচার করেছে। তবে একটা জিনিস হচ্ছে যে ওরা যতভাবেই আমাকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছে না কেন, মানে আমার তো মানে সোশ্যাল মিডিয়াতে আমি মানুষের যে কমেন্টস দেখেছি, মানুষের যে ভালোবাসা দেখেছি, তো সেখানে দেখেছি যে পুরো বিপরীত। কারণ মানুষ আমাকে তাদের মতো করেই নিয়েছে। তো এখন এটার আপডেট দেই যে তখনকার ঘটনা আর এখনকার ঘটনার ভিতরে এটার আপডেটটা কি। আপডেট হচ্ছে এই রিসেন্টলি এপ্রিল মাসের আমরা যেই দিন চলে আসলাম তার থেকে সম্ভবত 2-3 দিন আগে যে ঘটনাটা ঘটেছে, সেটা হচ্ছে যে আমি দেখলাম যে এটা তো প্রথমে একটা বাজেট পাস হয়, এরপরে অ্যাকচুয়াল খরচের পরে অ্যাকচুয়াল বিলটা আসে। সেই বিলে দেখলাম আমি সেই ডাবের বিলটা এসছে, সেই 3-4 মাস আগের যে ঘটনা, সেই ঘটনা এনসিএলের, সেটা এনসিএলের বাজেটের মধ্যে ছিল। তো ডাবেরই এটা আসছে। তো সেইখানে দেখলাম যে কোথায় এটা 2.5 লাখ ছিল, 2.5 লাখের ভিতরে ওটা 2 লক্ষ না 2.25 লক্ষ এরকম কিছু একটা বিল আসছে। তো আমি জিজ্ঞেস করলাম, বলে যা অ্যাকচুয়ালি যা খরচ হয়েছে তাই তো আসছে, আগেরটা তো বাজেট ছিল। তো ভালো কথা, আগেরটা বাজেট ছিল। তো আমি খোঁজ নিলাম যে প্লেয়ারদের কি ওই কথাবার্তা হওয়ার কারণে কি প্লেয়ারদের কি কম ডাব খাওয়ানো হয়েছে, না ওদেরকে বেশি ডাব খাওয়ানো হয়েছে, না কি করছে? বলে প্লেয়ারদের কম ডাবও খাওয়ানো হয়নি, বেশি ডাবও খাওয়ানো হয়নি, প্লেয়াররা যা খায় নিয়মিতভাবে সে তাই খেয়েছে। তো প্লেয়াররা যদি কম ডাবও না খেয়ে থাকে, বেশি ডাবও না খেয়ে থাকে, প্লেয়ার যা খায় নিয়মিতভাবে, তাদেরকে যেভাবে দেয়া হয় সেভাবেই যদি হয়ে থাকে, তাহলে এই অতিরিক্ত টাকাটা কোথায় গেল? তাহলে 5 লক্ষ থেকে 2.5 লক্ষ বা 3 লক্ষর কাছাকাছি, 2 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ থেকে 2 লক্ষর কাছাকাছি আসছে। এই যে অতিরিক্ত 3 লক্ষ টাকা বা প্লাস মাইনাস কিছু একটা, এই টাকাটা কোথায় গেল? তার মানে হচ্ছে এই টাকাটা সরানোর একটা পদ্ধতি ছিল, যেই পদ্ধতিটা আমার কথার কারণে
পদ্ধতি থেকে তারা বের হয়ে আসতে বাধ্য হয়েছে। এক্স্যাক্টলি যা বিল দেয়া দরকার, যেহেতু কেউ এর আগ পর্যন্ত এই জিনিসগুলোতে নজর দেয় নেই, কেউ আজ পর্যন্ত এগুলিতে খোঁজ করে নাই, ওরা যা দেয় যেভাবে আসে সেভাবে বাজেট পাস হয় এবং বাজেটের পরে বলা হয় যে মানে বিলটা ততক্ষণ পর্যন্ত আসে যতক্ষণ পর্যন্ত বাজেট অ্যালাউ করে। তাহলে পৃথিবীর সব জায়গায়, সরি টু ইন্টারাপ্ট, আগে তো প্ল্যানিং এর পরে হচ্ছে গিয়ে খরচ, এরপরে আমাদের বাংলাদেশে উল্টা হয় কিনা, মানে আগে খরচ করে এসে পরে বাজেট নিয়ে আলোচনা হয় কিনা? না, আগে খরচ করে এসে বাজেট নিয়ে আলোচনা হয় না, আগে বাজেটটাই আসে। কিন্তু বাজেটটা আমার যদি বাজেটটা মানে আমার প্র্যাকটিক্যালি যদি একটা জিনিসের বাজেট 2 লক্ষ টাকা হওয়ার কথা হয়, তাহলে সেটা যদি আমি 5 লক্ষ টাকার একটা বাজেট দিয়ে রাখি, তাহলে প্রশ্ন করতে নিলে এইটা দিলাম একটা অতিরিক্ত করে, যদি খরচ বেশি হয় সেই হিসাব করে একটা দেওয়া আছে, কিন্তু খরচ যা হবে তাই তো বিল করব, খরচ যা হবে তাই তো বিল করব। বাজেট 5 লাখ টাকা মানে যে 5 লাখ টাকাই আমি বিল করব তা তো না। বিল যা হবে, বিল 3 লাখ হলে 3 লাখ, 4 লাখ হলে 4 লাখ, 1 লাখ হলে 1 লাখ। কিন্তু অতীত ইতিহাস থেকে দেখা গেছে, অতীত হিস্ট্রি থেকে দেখা যাচ্ছে যে বাজেট যা থাকে খরচ তার কাছাকাছি হয়, ওটা ফেরত আসে না, ওটা ফেরত আসে না। এবং আসলেও একটা মানে একটা গ্যাপ থাকে, গ্যাপটা স্পষ্ট। হ্যাঁ, তো একটা কথা বলতে চাই ভাই, আপনার সেই মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই 3 লাখ টাকা কমে যাওয়ার পরে, 2.5 লাখ টাকা 3 লাখ টাকা কমার পরে যদি হতো যে এই 3 লাখ টাকা কমানো হয়েছে প্লেয়ারদের কম ডাব খাওয়ায়, তাহলে ছিল যে আমার কথা বলার কারণে প্লেয়াররা বঞ্চিত হয়েছে, প্লেয়ারদেরকে বঞ্চিত করা হয়েছে, ওদেরকে মাঠের থেকে ওদের এনার্জি যেই পরিমাণ দরকার ছিল সেইটা তাদেরকে রিপ্লেনিশ করা হয় নাই, করা হয় নাই সেইভাবে তাদেরকে, কিন্তু কোনো ঘটনা ঘটে নাই, ওদের তো মাঠে কোনো প্রভাব পড়ে নাই, কিন্তু বাজেটে এবং বিলে প্রভাব পড়ে গেছে। একটা বিষয়, আপনি যখন প্রথম এই ডাবের বাজেটে বললেন যে কেন 5 লাখ বেশি হয়েছে, নিশ্চয়ই ওই কথাগুলো আপনি কোনো ক্রিকেটারের আগে গিয়ে বলেন নাই, ওটা নিশ্চয়ই আপনার ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাউকে না কাউকে বলছেন। ওটা ছড়ালো কিভাবে আপনার মনে হয়? আমি তো জানি না সেটা, তার কারণ হচ্ছে ক্রিকেটার তো আমার কাছে বাজেট নিয়ে আসে না। এক্স্যাক্টলি, আমার কাছে তো বাজেট নিয়ে আসছে হচ্ছে ক্রিকেট অপারেশনসের বাজেট। এটা ক্রিকেট অপারেশনসের যদি কথা বলেন সেক্ষেত্রে সেখানে নাফিজ ইকবাল, হ্যাঁ নাফিস ইকবাল আছে, আরও লোকজন আছে যারা ক্রিকেট অপারেশনস পরিচালনা করে। যদি এরকম কিছু হয়ে থাকে, আমার সাথে তো কোনো প্লেয়ারের কথা হয়নি, আমার সাথে কথা হয়েছে ক্রিকেট অপারেশনস থেকে যারা বিলটা নিয়ে এসছে, যারা বাজেটটা নিয়ে এসছে তাদের সাথে কথা হয়েছে। তাহলে এটার যদি কোনো পরিবর্তন, এটার যদি কোনো ছড়ানোর থাকে, তাহলে কার মাধ্যমে ছড়াবে আপনারা ভালো বলতে পারবেন। মানে বিষয় হচ্ছে আপনি যদি না বলেন, আমি দর্শকদের ক্লিয়ার করতে চাই যে ডাবের প্রসঙ্গটা আসছিল সেটা তো স্বাভাবিক, ক্রিকেটাররা কমপ্লেন করেনি বা কেউ আগে গিয়ে জাননি। ফাইন্যান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে উনি কথা বলেছেন অ্যাকর্ডিং টু নাজমুল ভাই যে বাংলাদেশ অপারেশনসের সঙ্গে, তো অপারেশনস ওই জায়গায় রয়েছেন নাফিজ ইকবাল এবং আরো অনেকে রয়েছেন। তার মানে যদি তথ্যটা ক্রিকেটারদের কাছে এবং গণমাধ্যমের কাছে ছড়ায়, তাহলে নাফিজ ইকবাল বা অন্যান্য যারা আছেন তারাও, যদি আমি তদন্ত করি বা অনুসন্ধানে যাই, তারা এর অবশ্যই এটা অপারেশনসের কারো মাধ্যমে ছড়িয়েছে, কারণ এই বাজেটটা অপারেশনসের বাজেট, ক্রিকেট অপারেশনসের বাজেট। আপনার সঙ্গে কথা হয়েছে ক্রিকেট অথবা অপারেশনস? হ্যাঁ, ক্রিকেট অপারেশনস এর সাথে জড়িত আছে, ক্রিকেট অপারেশনস ডেভেলপমেন্ট তারপরে এর সাথে জড়িত আছে। আর একটা বিষয় বলতে চাই, ডাবকান্ডার বাদে আপনি একটু আগে বলছিলেন এই ঘটনার পরে আপনি সোশ্যাল মিডিয়া কমেন্ট দেখেছিলেন। রিসেন্টলি একটা পডকাস্টে মুশফিকুর এবং তাইবাল গিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে এই যে ভালোবাসা বা এগুলা বা আমাকে নিয়ে যারা কটূক্তি করে এগুলো সব বট বাহিনী, ওনাদের যারা মানে অ্যাকর্ডিং টু হিম বিষয় হচ্ছে তাইবাল বলতে চেয়েছেন যে এখন বট বাহিনী ওনার নিন্দা করে আর বট বাহিনী আপনাদের বোর্ডের প্রশংসা করে। আসলে কি এত লাখ লাখ কোটি কোটি মানুষ বট বাহিনী? আমি জানি না, আমি কিভাবে বলবো, তার কারণ হচ্ছে যে আমি তো কাউকে নিয়োগ দেই নেই, আমার তো এখন পর্যন্ত 1 টাকা আমার পকেট থেকে খরচ করি নেই আমি এদের কমেন্টে দেওয়ার জন্য। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ মানুষ না। আমি যেহেতু সোশ্যাল মিডিয়া, আমি হয়তো 2-3 দিনে একবার আমি বিয়েতে ঢুকি, ফেসবুকে ঢুকি বা ইউটিউবে ঢুকি, দেখি মাঝে মাঝে করে। তো জানি না, আমার সাথে কারো কথা হয় নাই, আমাকে যারা কমেন্ট করতেছে তারাও ইভেন আমাকে ফোন করেও বলে নাই যে আপনার জন্য এই কমেন্ট করলাম বা করলাম, জানি না।
আপনি সবচেয়ে বেশি হাইলাইট, আমরা একদম পুরো গল্পের প্রায় শেষের দিকে চলে আসছি, আপনি সবচেয়ে বেশি হাইলাইটেড হয়েছিলেন তামিমকে দালাল করার জন্য। আপনার কাছে কি পরে মনে হয়েছে কিনা কখনো যে আপনি কাজটা ঠিক করেন নাই? এখন একটা কথা বলতে হয়, আমি কিন্তু সরাসরি তামিমকে দালাল বলি নাই, আমি দালাল বলছি একটা রোলকে, পরীক্ষিত দালাল। পরীক্ষিত দালাল বলছি আমি একটা রোলকে, যেই রোলটা বারবার করে ওই সময় আসছে। আমাদের দেশের পরিস্থিতির বিবেচনা না করে আমি যখন আমার পার্শ্ববর্তী একটা দেশের পারপাস সার্ভ করব, তখন আমি কি আর যাই হোক না কেন আমি আমার নিজের দেশের পারপাসটা সার্ভ করতেছি না, আমি আরেকজনের এজেন্ট হিসাবে আমি কাজ করতেছি। সেটা আমি পরবর্তীতে এটাও আমি বলেছি যে আমি তো একজন দালাল, আমি নিজেও একজন দালাল। তার কারণ হচ্ছে যে আমি যদি আমার বাংলাদেশের পারপাস সার্ভ করি, আমি তাহলে বাংলাদেশের এজেন্ট, আমি বাংলাদেশের দালাল। তো বাংলাদেশের বাহিরের আমি ভারতের এজেন্ট সার্ভ করলে, পারপাস সার্ভ করলে আমি ভারতীয় দালাল হব। আপনার কাছে কেন মনে হলো যে ভারতীয় পারপাস সার্ভ করছে? ভারতীয় পারপাস সার্ভ করছে তার কারণ হচ্ছে যে তার আগে আপনারা মনে যদি আপনাদের থাকে, ভারতীয় মিডিয়া কন্টিনিউয়াসলি বাংলাদেশ কত টাকা লস করবে, বাংলাদেশ কত টাকা এই বিশ্বকাপ খেলতে না গেলে বাংলাদেশের কত ক্ষতি হবে, বাংলাদেশ আদৌ টিকে থাকতে পারবে কিনা, বাংলাদেশের ক্রিকেট বোর্ডটা আদৌ টিকবে কিনা, এই সমস্ত কথা নিয়ে তারা কন্টিনিউয়াসলি কথা বলা শুরু করেছে। এবং এটাই ছিল তাদের একমাত্র সেই সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে ওদের ন্যাশনাল মিডিয়াগুলো পর্যন্ত সবার একটাই কথা ছিল, সেটা হচ্ছে যে একমাত্র টাকাই হচ্ছে মূল জিনিস। এবং তামিম ইকবাল যখন যেহেতু সেই টাকার প্রসঙ্গটা তুলেই সে কথাবার্তা বলে শুরু করছে, তো আমার তাকে মনে হচ্ছে যে এইটা বাংলাদেশের পারপাস সার্ভ করে না। আর দ্বিতীয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি যেই পেজে মতামতটা দিয়েছি, আমার পেজ তো না, সরি, আমার প্রোফাইলে মতামতটা দিয়েছি, সেটা হচ্ছে একান্ত আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অনলি পেজ, আমার পাবলিক পেজ না, প্রোফাইলে দিয়েছি আমি, প্রাইভেট প্রোফাইল। সেই প্রাইভেট প্রোফাইলে আমার রিয়াকশন ছিল 16টা আর কমেন্টস ছিল 7টা। এটা কি কোনো ভাইরাল? না, কিন্তু এটা তো হয়ে গেছে। হ্যাঁ, এটা ভাইরাল কেউ একজন তো করেছে। সেখান থেকে আমি দেখলাম যে ওইখানে একটা কমেন্ট ছিল 14টা 7 মিনিটে। আপনাদের মতোই একজন সাংবাদিক, আমাদেরই, আমি এখন নাম বলতে পারি কিন্তু আমি এখন নাম বলবো না। আপনাদের মতে অন্য কোনো সময় যদি আবার এটা নিয়ে কথা হয় তো তখন হয়তো নাম বলবো। তো আপনাদের মতো একজন সাংবাদিক সে এটা স্ক্রিনশটটা নিয়েছে এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে স্ক্রিনশট, সেই স্ক্রিনশটটাই দেখলাম 14টা 7 মিনিটে। আপনাদের কাছে যদি এখনও সেই স্ক্রিনশটটা থেকে থাকে তাহলে দেখবেন ওই স্ক্রিনশটটার হচ্ছে 14টা 7 মিনিট এবং ওইখানে প্রোফাইল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সাইনটা আছে, পাবলিক সাইন নাই, সেটা পেজ না, সেটা কোনো পাবলিক পোস্ট না। তো ওটা তো আমার প্রাইভেসি লঙ্ঘন করছে। আমি আমার ঘরের মধ্যে আমি যে কারোর সাথে কথা বলতেই পারি, ওটা তো আমি আমার ঘরের আমার নিজস্ব আত্মীয় স্বজন, নিজস্ব বন্ধু বান্ধব, তাদের সাথে আমি এটা আমার মতামত ব্যক্ত করেছি। তো সেটা পাবলিক হলো কেন? যে পাবলিক করেছে সে তো দোষী, সে তো আমার প্রাইভেসি লঙ্ঘন করেছে। আপনি আসলে ওই সময় যে মন্তব্য করেছিলেন আপনি এখনো সেটার সাথেই স্ট্যান্ড নিচ্ছেন না? সেই জায়গায় কোনো রিগ্রেট করার কোনো কিছু নাই। তার কারণ হচ্ছে যে এটা সিচুয়েশন। আপনি রিগ্রেট কেন করেন না? পাবলিক ভালোবাসার জন্য? কেন না, প্রশ্নই আসে না। তার কারণ হচ্ছে যে এখানে পাবলিকের ভালোবাসা বা আমি কারো ভালোবাসা নেওয়ার জন্য আমি ওটা তো করি নাই। তখন সেটা তামিম ইকবাল না হয়ে যদি অন্য কেউ হতো তার জন্য সেটা একইভাবে ইফেক্টিভ হতো। দুর্ভাগ্যক্রমে সেটা তামিম ইকবাল বলেছে। তামিম ইকবালের পরিবর্তে যদি মুশফিকুর রহিম বলতো অথবা লিটন দাস বলতো অথবা তো এক্স্যাক্টলি একই মন্তব্য আমার কাছ থেকে আসতো। কারণ আমি পারপাসটা দেখেছি, আমি দেখেছি রোলটা, পার্সন বিহাইন্ড দ্য রোল আমি দেখি নাই।
Okay. That was not the Tamim Iqbal, that was his role.